সাথে রাজনীতির মাঠের সবচেয়ে বড় দল বিএনপির একটি দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব মেটানোর জন্য নানা রকমের কায়দা কৌশল চলছে। বিএনপি নিজেরাও নিজেদের কৌশল অনুযায়ী এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে অনেকের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির রাজনীতি কোন পথে এগোচ্ছে। তো এ নিয়েই আমরা আজ আলোচনা করব এবং আমাদের এই আদায় তাহলে মাঠে নামতে বাধ্য হবে। অনেক নেতাই সেগুলি বলছিলেন। কিন্তু হঠাৎ করেই যে অন্তর্বর্তী সরকারের সাথে যে শেষ বৈঠকটি হলো বিএনপির, সেখান থেকে বেরিয়ে এসে যদিও বললেন যে তারা সন্তুষ্ট নন অন্তর্বর্তীকালীন সরকারের কথাবার্তায়, নির্বাচন কবে হবে এ নিয়ে কথাবার্তায়, কিন্তু ওই মাঠে নামার কথা এখন আর শোনা যাচ্ছে না বিএনপির মুখে। বরং অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলে তাদেরকে একমত করানোর জন্য যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি যাতে অন্যান্য দলগুলিও চায়, সেজন্য অন্যান্য দলের সাথে আলোচনা শুরু করেছে। এটি কি বিএনপির রাজনীতির শিফট মনে করছেন কিনা? আপনি কি মনে হয় যে বিএনপির এই কৌশলটি আর পজিটিভ দিক নেগেটিভ দিক আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। কিন্তু আপনার এই প্রশ্নের জবাবটা যদি আমি দিতে যাই বিএনপির রাজনীতি কোন পথে, তাহলে এই কথাটা, আমি যেহেতু বিএনপির সঙ্গে এখন সম্পৃক্ত নই, আমি একজন বিএনপি শুভাকাঙ্ক্ষী বা বিএনপি সমর্থনকারী, কিন্তু বিএনপির কোন সদস্য আমি নই। কাজে বিএনপি কোন পথে যাচ্ছে আমি সেটা বলতে পারবো না। তবে আমি এটা সেটা বুঝতে এখানে পারি যে বিএনপি, আপনাকে একটু করি, আপনার পরিচয় আমি যদিও সেটি বলিনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে, সচেতন রাজনীতির মাঠের একজন মানুষ হিসেবে আপনার কাছে সেই আপনার নিজস্ব বিশ্লেষণটি জানতে চেয়েছি। এক্স্যাক্টলি আমি সেই কথাটা বলতে চাচ্ছি। কাজে আমি বিএনপির পক্ষ থেকে বলতে পারতেছি না, কিন্তু একজন যেহেতু আমাকে আপনি বিশ্লেষক বলার চেষ্টা করেছেন, বিশ্লেষক তো কতটুকু করতে পারবো জানি না। তো আমার সোজাসাপটা কথা হলো, বিএনপির সামনে আর কোনো বিকল্প নাই। বিএনপি যে পথে আগাচ্ছে এটাই সঠিক এবং এটি আগাইতে হবে। কারণ বিএনপি যদি সরকারের উপরে তার চাপ অব্যাহত রাখতে না পারে, তাহলে এই সরকার কখনোই নির্বাচন দিবে না। কারণ এই সরকার নির্বাচন দেওয়ার জন্য তো আসে নাই। আমাদেরকে এটা বুঝতে হবে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে, এই সচেতন দেওয়ার জন্য গঠিত হয় নাই, এবং তারা এখন নির্বাচন দেওয়ার ম্যান্ডেটও তাদের নাই এবং দিতে তারা বাধ্য নয়। তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবে, এবং সে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন পরিচালনা করবে এ ব্যাপারে কারো কোনো সুস্পষ্ট ধারণা নাই। তবে মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব প্রথমে শুরুতে বলে দিয়েছিলেন যে উনাকে মনোনীত করেছে বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কথা উনি বলেছেন যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ছাত্ররা, তাদের ছাত্রদের দিয়েছে। এবং তিনি আরো বলেছেন জনগণ যতদিন চায় তিনি ততদিন থাকবেন, জনগণ যখন চাইবে না তখন তিনি থাকবেন না। কাজে দুইটি কথা সুস্পষ্ট করে দিয়ে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তার কাজ শুরু করেছেন। কাজে এখানে যদি কেউ এটাকে সহজ সরলভাবে বুঝতে না পারে, তাহলে তো কনফিউশন হওয়ার ধারণা থাকতে যেতে পারে। প্রথম কথা হলো যে উনাকে যারা নির্বাচিত করেছে বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই ছাত্ররা, সে ছাত্ররা তো এখন আর নাই। কাজে তার অ্যাপয়েন্টিং অথরিটি আর এখন আর কেউ নাই। কাজে এখন উনি নিজে অ্যাপয়েন্টিং হয়ে গেছেন এবং নিজের অমরত্ব লাভ করেছেন, কারণ যেহেতু তার অ্যাপয়েন্টিং অথরিটি এখন এক্সিস্ট করে না, নাই। আর দ্বিতীয়ত উনি বলে রেখেছিলেন যে আমি জনগণ যতদিন চাইবে, সেটার জন্য তো জনগণ চাইবে কি চাইবে না তার দুইটা মাধ্যম আছে। একটি গণতান্ত্রিক ভাবে গণভোট, আরটি রাজনৈতিক ভাবে বিপ্লব বা আন্দোলন। এখন দুইটার যেটা উনি চয়েস করবেন সেটাই হবে, উনি যেটা চাইবেন সেটা হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকার নির্বাচন দিতে বাধ্য না এবং নির্বাচনে সরকার দিবেও না, এবং সে নির্বাচন দিতে গেলে সকল দল অংশগ্রহণ করবে বলে আমার মনে হয় না। কারণ এখানে যদি নির্বাচনটা হতে পারলে যেমন কারো সুবিধা আছে, আবার নির্বাচন হতে না পারলেও কারো সুবিধা আছে। এখানে তিনটি বিষয় আমি সুস্পষ্ট বলতে চাই, যদি আমাকে সময় দেন। একটি হলো, প্রথম কথা হলো এই সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কেন নির্বাচন দিবেন, কি প্রয়োজনে দিবেন? ওনার তো কোনো কমিটমেন্ট নাই।
কাজে উনি নির্বাচন, তারপরে উনি আপনাদের কথা চাপে বলেছেন ডিসেম্বরে দিবেন, জুনে দিবেন, এটা সান্ত্বনা দিচ্ছেন, দিতেই পারেন সান্ত্বনা, যদি আপনি মানেন যে ঠিক আছে বসো বাবা, রসুন বলেছি আর কটা দিন সবুর করো, কাজেই এটা বলতে পারেন। কিন্তু দেখার বিষয় হলো যে এই সরকার নির্বাচন দেওয়ার কোনো বাধ্যবাধকতা এই সরকারের নাই, যে এই সরকার নির্বাচন দিতে বাধ্য নয়। এখন যারা নির্বাচন চাচ্ছেন তারা কেন চাচ্ছেন আমার কাছে বোধগম্য নয়, আর যারা চাচ্ছেন না তাদের উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার নয়। কারণ এখানে নির্বাচন, এই আমি যতটুকু বুঝি, আমার ধারণা হয় যারা নির্বাচন চাচ্ছেন তাদের মূল যুক্তি হলো যে এই নির্বাচিত সরকার, নির্বাচিত ছাড়া কেউ সরকার গঠিত করতে পারে না, সরকার গঠন হওয়া আমার সংবিধান এলাও করে না। বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা গণতান্ত্রিক মনোভাব বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন ছাড়া কোন সরকার গঠিত হোক এটা গ্রহণযোগ্য নয়। এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকগুলো দল নির্বাচনের জন্য অব্যাহত চাপ সৃষ্টি করে যাচ্ছেন, নির্বাচন চাচ্ছেন। এখানে আমি তাদের মধ্যে শতভাগ যুক্তি দেখি। হ্যাঁ, তাদের বক্তব্য, তারা যেহেতু গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা যেন গণতন্ত্রে বিশ্বাস করে, কাজে তারা মনে করে যে নির্বাচন ছাড়া সরকারে যাওয়ার কোনো পথ খোলা নাই, এবং কোন সরকার ক্ষমতায় একদিনও থাকতে পারে না জনগণের ম্যান্ডেট ছাড়া, জনগণ নির্বাচন ছাড়া। কিন্তু আরেকটি পক্ষ বলছে যে বিপ্লবী সরকারের জন্য আলাদা কোনো নির্বাচন লাগে না, কারণ বিপ্লব ইটসেলফ ইজ এ ম্যান্ডেট। বিপ্লবটা একটা ম্যান্ডেট, বিপ্লবটা জনগণ দিয়েছে এবং এই সরকারটা গঠিত হয়েছে বিপ্লবের মাধ্যমে, কাজেই সরকার নির্বাচন লাগবে না, এই সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে। উভয় যুক্তি আছে, কিন্তু বুমেরাং হয়ে গেছে অন্য জায়গায়, যে বর্তমান সরকারটা শপথ নিয়েছে সংবিধানের অধীনে, এখানে বিপ্লবকে অস্বীকার করা হয়েছে। এই সরকার সংবিধানের অধীনে যখন শপথ নিয়েছে তাৎক্ষণিকভাবে তারা বিপ্লবটাকে অস্বীকার করে ফেলছে, অর্থাৎ তারা বিপ্লবী সরকার নয়। এই যে ভুলটা হয়েছে, এই ভুলের খেসারত জাতিকে হয়তো আগামীতে দিতে হতে পারে, হয়তো আরেকটা বিপ্লবের প্রয়োজন পড়তে পারে। কারণ সেটাকে কাউন্টার বিপ্লব বলবেন না বিপ্লব উত্তর বিপ্লব বলবেন, সেটা সময় বলে দিবে। তবে এই সমাধান আরেকটা বিপ্লব ছাড়া হবে না, এর সমাধান নির্বাচনের মাধ্যমে হবে না। এই সরকার, আমি একই বলছি, নির্বাচন দেবে না। 2 নম্বর যে বিষয়টা আমি মনে করি সেটা হচ্ছে যে এই সরকার আছে, সরকার বলে যতক্ষণ জনগণ চায় ততদিন থাকবে। এখন জনগণ এই সরকারকে গত 8-9 মাস দেখেছে, সরকারের ভালো মন্দ জনগণ বিশ্লেষণ করছে। অনেকে সরকার তাকে প্লাস পয়েন্ট দিচ্ছে, পাস মার্ক দিচ্ছে, অনেকে ফেল মার্ক দিচ্ছে। এখন কারা পাস মার্ক দিচ্ছে, কতজন ফেল মার্ক দিচ্ছে, এটা তো আগে আবার নির্বাচন ছাড়া বোঝা যাবে না, এবং এটা কোনো সুযোগ নাই। তবে এই সরকার প্লাস পয়েন্ট পাচ্ছে, এই সরকারের কামে কাজে অনেকেই সন্তোষ প্রকাশ করতেছে। এই সরকারের সামনে একটা অগ্নি পরীক্ষা আসতেছে, বাজেট। এই সরকার যদি জনতুষ্টিমূলক একটা বাজেট দিতে পারে এবং বাজেটটা দিয়ে যদি দেশ এবং জাতিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে, মানুষের কষ্ট লাঘব করতে পারে, দ্রব্যমূল্যের হ্রাস টেনে ধরতে পারে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে, দেশের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যদি কমাতে পারে, বেকারত্ব যদি দূর করতে পারে, দেশে যদি জিডিপি বাড়াতে পারে, এই সমস্ত কাজগুলো করতে সময় লাগবে, অন্তত মিনিমাম তো 1 বছর সময় লাগবে। কাজে এখান থেকে সরকার যে জুন মাস টার্গেট করেছে, এখান থেকে বোঝা যায় যে এইবার জুলাই থেকে যে বাজেটটা হবে, সেই বাজেটটাই সরকার তৈরি করতে যাচ্ছে। সেই বাজেটটা তারা মনে করতেছে জনতুষ্টিমূলক যে বাজেট দিবে, যেই বাজেটে জনগণ খুশি হবে এবং যেই বাজেটটি 1 বছরের মধ্যে থেকে বাস্তবায়ন করে জনগণের সামনে সরকার দেখাতে পারবে যে এই সরকার দক্ষ, এই সরকার কার্যক্রম, এই সরকার ক্যান পারফর্ম বেটার দেন এনি গভর্নমেন্ট, এই সরকার অতীতের যে কোনো সরকারের চেয়ে অনেক ভালো কাজ করতে পারে এবং পারবে, এটা তারা প্রমাণ করতে পারবে। কাজে এটা, এই ঝুঁকিটা সরকার নিচ্ছে বলে তারা বলতেছে জুনের মধ্যে তারা হয়তো নির্বাচন দিবেন। এখন একটা বাজেট দরকার, বাজেটটা এখন মে মাসে আসতেছে, হয়তো আমরা মে মাসে বা জুন মাসে একটা বাজেট পেয়ে যাব। তো অপেক্ষা করতে বাজেট দেখার জন্য, এই বাজেটটাই হবে সরকারের জন্য একটা অগ্নি পরীক্ষা। তারা যদি কম কর আদায় করে উন্নয়নের মধ্যে যদি, যে উন্নয়নের মধ্যে প্রায় 45% ছিল দুর্নীতি,
সকল উন্নয়ন কার্যক্রমে ছিল ৪৫% দুর্নীতি, সেটা যদি তারা জিরোতে আনতে পারে তাহলে তো নাথিং লাইক ইট। কিন্তু এটা যদি যতটুকু কমে আনতে পারবে অতটুকুই সরকার সাফল্যতা হবে। আরেকটা আমরা জানি যে রেভিনিউ আর্নিং এ সেখানেও দুর্নীতি প্রায় ৩৫%। এখানে জনগণ যে খাজনা দেয় বা যে ট্যাক্স দেয় সেটা সরকারের খাতায় সঠিকভাবে যায় না, এখানেও ৩৫% দুর্নীতি হয়। এটাও যদি সরকার কমায় আনতে পারে তাহলে সরকার জনগণের উপরে বাড়তি কোনো কর না চাপিয়ে, বাড়তি কোনো শুল্ক না ধার্য করে এবং উন্নয়ন বাজেটকে আরো বর্ধিত না করে এই সরকার ৩৫% আদায়ে এবং ৪০% ব্যয় যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমি মনে করি এই সরকার একটা সুন্দর বাজেট দিতে পারবে। এই সরকার ইতিমধ্যে মানুষের প্রত্যাশা সৃষ্টি করে ফেলেছে। মানুষ এই সরকারকে এখন পছন্দ করতে শুরু করে দিয়েছে। দেশের অনেক অর্গানাইজেশন, অনেক প্রতিষ্ঠান কাজ শুরু করেছে, তারা কাজ করতেছে। কাজে মানুষ হয়তো অপেক্ষা করতে পারে, মানুষ হয়তো সরকারকে আরো সময় দিতে পারে। ফলে নির্বাচনের তারাটা জনগণের মধ্যে তত বেশি একটি প্রতিক্রিয়া সৃষ্টি নাও করতে পারে। জনগণ নির্বাচনের জন্য তো তারা অনুভব নাও করতে পারে, কারণ জনগণ তো নির্বাচিত করে সরকার দেবে ভালো কাজ করার জন্য। এই সরকারে যদি ভালো কাজ করে তাহলে অসুবিধা কোথায়? আরেকটি সরকারের দরকারটা কি? আর ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো এই গত ৮ মাসে তারা কেউই প্রমাণ করতে পারে নাই বেটার দেন আওয়ামী লীগ। একটি রাজনৈতিক দলও প্রমাণ করতে পারেন এখন পর্যন্ত যে তারা আওয়ামী লীগে অনুষ্ঠিত নীতি বিরোধিতা করে বা আওয়ামী লীগের পথে তারা হাঁটে না, বা শেখ হাসিনা রাষ্ট্র যেভাবে পরিচালনা করেছে শুধু আমরা মামুরা ছাড়া আর কেউ থাকবে না, এরকম ভাব সব রাজদলের মধ্যে আছে, সব দলের মধ্যে আছে। আমি কোন নামকরণ করছিলাম। কাজে এখানে জনগণও বুঝতেছে যে আবার রাষ্ট্রে তো মামুরাই আসবে। মামুরাই যখন আসবে তার চেয়ে ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো, ওনার বয়স অনেক হয়ে গেছে, আল্লাহ তাকে হায়াত দরজ হোক, তো উনি যে কদিন বাইচে আছে উনি বাংলার জন্য কিছু করে যাক। জনগণ সেই সুযোগটা দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে, মানসিকভাবে প্রস্তুতি হয়ে গেছে। কাজেই এখন দেখতে হবে বাজেটটা কি করে। তৃতীয় যে জিনিসটাই বলতেছি, তৃতীয় যে জিনিসটা আমি বলতে চাই, তিনটা বিষয়ের উপর নির্ভর করে আগামী নির্বাচন হবে কি হবে না, সেটি হলো, তৃতীয়টি হলো দেশের বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং মূল প্রশাসন কে কত তাড়াতাড়ি দুর্নীতিমুক্ত এবং সক্রিয় করা যায় এবং কত তাড়াতাড়ি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া যায়। যত তাড়াতাড়ি সেনাবাহিনী ফিরিয়ে যাবে তার মানে হলো দেশের পুলিশ প্রশাসন কাজ করতেছে, তার মনে বেসামরিক প্রশাসন কাজ করতেছে, তার মানে দেশের বিচার ব্যবস্থা মানুষের আস্থার মধ্যে আসছে। এই তিনটা যদি সরকার নিশ্চিত, এই চারটা পয়েন্ট সরকার নিশ্চিত করে ফেলতে পারে আগামী ২-৩ মাসের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে যদি এই কাজগুলো করে ফেলতে পারে তাহলে মনে হয় না জনগণ নির্বাচন চাইবে এই সরকারের কাছে। মনে হয় সরকারকে ৫ বছরের জন্য জনগণই চাইবে ৫ বছর থেকে যাও। জনগণ কোন রকম আন্দোলনে অংশগ্রহণ করবে না, কারণ ডাকে রাস্তায় বের হবে না। কারণ এখন এমনি তো লুটপাট যেভাবে চলতেছে, চট দখল, অফিস দখল, ওই ব্যাংক দখল, তারপরে আগে করতো পুরা ব্যাংক দখল করতো, আগে পুরা প্রতিষ্ঠান দখল করতো, এখন তো পদ দখল। এখন যদি পদ দখল, যে যে পার্টি, ছোট ছোট পার্টি, ৩ জনের পার্টি, তারও ২ জনকে দেখেন পদ নিয়ে নিছে। এই যে পদ দখল করা যে রাজনীতি শুরু হয়েছে গত কয়েক মাস ধরে, এই পদ দখলের রাজনীতি যারা করতেছে তারাও খুশি এই সরকার থাকুক, তারাও নির্বাচন চাইবে না। কারণ নির্বাচন যদি হয় তাহলে যারা জয়লাভ করবে, জনগণ যাদেরকে জয়লাভ করতে আশা করতেছে জয়লাভ করাবে, তাদেরকে কেন জানি না একটা দেশীয় বা আন্তর্জাতিক পক্ষ বা চক্র তাদেরকে আসতে দিতে চাচ্ছে না। এই বিষয়টা যত তাড়াতাড়ি খোলাসা না হবে ততদিন পর্যন্ত রাজনীতিটা বা নির্বাচনমুখী রাজনীতি বাংলাদেশের তৈরি হবে না। কাজে আমি আপনি আপনাদের বলছি বিএনপি কোন রাজনীতি পথে আছে সেটা এখানে বলছি, বিএনপি রাজনীতি সঠিক পথে আছে। বিএনপি তার নির্বাচনের চা অব্যাহত রাখতে হবে আর তার দলকে সংগঠিত করতে হবে আগামী যে কোনো রকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আপনার ধন্যবাদ আপনাকে। তৃতীয় পয়েন্ট থেকেই আরেকটি প্রশ্ন করছি, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে যেই দলটি ক্ষমতায় আসবে বলে আশা করছে তাদেরকে দেশি এবং আন্তর্জাতিক একটি মহল কেন জানি চাইছে না ক্ষমতায় আসুক।
সেই আন্তর্জাতিক মহলটি কারা এবং কেন তারা এই দলটাকে, আমরা যদি খোলামেলাই বলি যে বিএনপি এখন যদি নির্বাচন হয় হয়তোবা বিএনপি ক্ষমতায় আসবে, দৃশ্যত তাই দেখা যায়। তো বিএনপিকে ক্ষমতায় আসতে দেখতে চায় না সেই আন্তর্জাতিক মহলটি কারা এবং তারা কিভাবে এই অন্তর্বর্তী সরকারের উপর প্রভাব বিস্তার করছে? আচ্ছা, আপনি আমাকে এবার সোজা প্রশ্নের জবাব দেন। এখন বিএনপির কেন চাপ, কেন তারা চাইবে? আমেরিকার আমি পারপাস আমি কি বিএনপি প্রশ্নটা সার্ভ করছি, করবে? জি জি, এই না না, সেই কোয়েশ্চেন নয়। আমেরিকার পারপাস কি বিএনপি সার্ভ করতে পারবে? ভারতের পারপাস কি বিএনপি সার্ভ করতে পারবে? এই দুইটি রাষ্ট্রই চাচ্ছে ভারত চীন বিরোধী একটি চক্র, চীন বিরোধী একটি সরকার এখানে গঠিত হোক। কাজে বিএনপির পক্ষে তো কোনো অবস্থাতে ভারতমুখী পরিচালনা করা, ভারতমুখী সরকার গঠন করা সম্ভব না, করতে পারবে না। হয়তো চীনমুখী করতে পারবে না, এটা হয়তো সম্ভব হবে। চীনের প্রতি হয়তো শীতল সম্পর্ক রাখতে পারে রাজনৈতিকভাবে, অর্থনৈতিক গতি ঠেকাতে পারবে না। আমেরিকার সঙ্গে হয়তো একটা অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু সে অ্যাডজাস্টমেন্টটাতে রিস্ক দিতে হবে, ঝুঁকি নিতে হবে। কাজে আমি জানি না এই বিএনপি কি মানদণ্ডে বা কোন কি বলে কিসের বিনিময়ে তারা এই তিনটি পক্ষকে একটি জায়গায় আনতে পারবে। তিনটি পক্ষকে একটি সমীকরণে আনতে পারলে, একটি সমস্থলে আনতে পারলে হয়তো বিএনপি তাদের কাছে গ্রহণযোগ্য দল হিসাবে গঠিত হবে বা বিবেচিত হবে। আর বিএনপি যদি তাদের কাছে বিবেচিত হয় তাহলে নির্বাচন তো নো টাইম, এনি টাইম হয়ে যাবে, যে কোনো সময় নির্বাচন হয়ে যাবে। কিন্তু আগে এই তিনটি সেক্ষেত্রে সঙ্গে সেক্ষেত্রে আপনি আপনি যেটি শুরুতে বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে যারা সুবিধা পেয়ে আসছে তারা তো চাইবেই না যে কেন নির্বাচন দেব, তারাই যদি থাকতে পারে। এবং আপনি এটিও বলছিলেন যে বর্তমান নতুন অর্থ বছরের যে বাজেটটি দেয়া হবে এই বর্তমান সরকার দেবে, তারা যদি একটি জনতুষ্টিমূলক বাজেট দিতে পারে তাহলে একটি অর্থ বছর পুরোপুরি কাটাতে পারলে এবং জনগণ যদি খুশি হয় তাদেরকেই ক্ষমতায় দেখতে চাইবে। তো এই যে একই সাথে আবার বিদেশি শক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছিলেন যে তারা চাইছে যে চীন বিরোধী একটি সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। আমরা যদি ভারতকে একটু পাশেও রাখি যে ভারতমুখী সরকার বিএনপি গঠন করবে না, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে গিয়ে চীন বিরোধী একটি সরকার যদি বিএনপি গঠন করত তাহলে হয়তো তাদেরকে আস্থায় নিত। আপনার কি মনে হয় যে অন্তর্বর্তী সরকারকে তারা সেই আস্থায় নিয়েছে যে এই সরকারের মাধ্যমে তারা যা চায় চীন বিরোধী একটি অবস্থান তৈরি করা, সেটি কি এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তারা করতে পারবে? দেখেন, অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা সঙ্গে একটা আন্তর্জাতিক কূটনীতিক চাল মাননীয় প্রধান উপদেষ্টা চালায় যাচ্ছেন এবং খুবই প্রকল্পভাবে উনি সেইটা চালিয়েছেন। সেটা হচ্ছে উনি ফার্স্ট আমি তোমাদের সবার এন্টি। উনি সকল বিশ্ব শক্তিকে বলে দিয়েছে আমি তোমাদের এন্টি, আমি প্রো আমেরিকান না, আমি প্রো রাশিয়ান না, আমি প্রো চাইনিজ না, আমি প্রো ইন্ডিয়ান না, আমি প্রো পাকিস্তান না, আমি প্রো ইউ না, প্রো যুক্তরাষ্ট্র না, আমি তোমাদের সবার বিপক্ষে। আমাকে পক্ষে নিতে চাইলে তুমি আমার জন্য কি করবা বলো? ট্যাকটিক্সটা বুঝছেন? কূটনৈতিক চালটা বুঝতে পেরেছেন? উনি পরিষ্কার বলে দিয়েছে আমি তোমাদের কারোর সঙ্গে নই, আমি আমার জনগণের জন্য তোমাদের সঙ্গে থাকতে পারবো না। আমার জনগণের জন্য তুমি কি করতে পারবো আমাকে বলো, যদি আমি দেখি সেটা আমার জনগণের কল্যাণ হবে আমি তোমার সঙ্গে যাব। এই বলটা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক মাঠে ছেড়ে দিয়েছেন এবং এই খেলাটা উনি ইজিলি আগামী 6 মাস 1 বছর খেলতে পারবেন। কারণ 6 বছর 6 মাস 1 বছরের মধ্যে এই সিদ্ধান্তে কোনো দলে আসবে না যে আমার পক্ষে বাংলাদেশ চলে আসুক। তারা সবাই বাংলাদেশের সঙ্গে একটা হাই হ্যালো সম্পর্ক রক্ষা করার চেষ্টা করবে। আপনি ইতিমধ্যে দেখেন আইএমএফ ক্লিয়ার চেক দেয়নি আমাদেরকে, আইএমএফ এ টাকা দেওয়া টালবাহানা করতে। তার মানে কি? তার মানে ব্যাটে বলে এক হচ্ছে না, তার মানে আমেরিকান বলের দিকে এই সরকার যেতে চাচ্ছে না। তার এই টাকাটা রিলিজ করলে হয়তো তখন চিন্তা করবে। তাহলে উনি উল্টা বেকাতে ফেলতে চাচ্ছেন আইএমএফ কে যে টাকা তো বেটা দিবি, আরো কত বেশি দিবি বল যদি আমার সমর্থন চাও। এই যে চালটা, এই চালটা উনি অতি দক্ষতার সঙ্গে চালছেন
এবং এটা বিচক্ষণ চাল, অত্যন্ত সুন্দর চাল, এবং আমি মনে করি খুবই সময়োপযোগী। উনি তো বলেছেন যে আমরা একটা কথা বলেছেন না, যে আমরা হলাম বিশ্ব খেলোয়াড়, আমাদের চেয়ে ভালো খেলোয়াড় পৃথিবীতে আর নাই। ওনার এই চালটার মাধ্যমে ওনার এই বর্তমান পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন, যে যদিও প্রকাশ করেন নাই, কিন্তু আকার ইঙ্গিতে যে বোঝা যাচ্ছে তাতে দেখেন, আপনি দেখেন তিনি সেনাপ্রধানকে পাঠিয়ে দিয়েছেন রাশিয়াতে। আপনি কি মনে করেন সেনাপ্রধান তার ইচ্ছা মতো রাশিয়া গেছে? এটা যদি মনে করেন সে বোকার সঙ্গে বাস করছেন। এখানে ব্যালেন্স অফ পাওয়ার হয়েছে। এখানে বলেছে যে আমি যদি কিছু করি, দেখো রাশিয়ানরা সেনাপ্রধানকে ডাইকে নিয়ে কান করে শোনা দিছে, কি করে ফেলা জানি না। মানে পুরা বিশ্বকে উনি একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিচ্ছেন। এখন উনি কারো বন্ধুত্ব চাচ্ছেন না, উনি এমন ভাবে খেলাটা খেলছেন যে অন্য সবাইকে বলছেন যে আমার বন্ধুত্ব তুমি চাও কিনা বলো, আমার বন্ধুত্ব তুমি যদি চাও তাহলে আমার টার্মসে আসো। এবং দেখেন চীন অলরেডি টার্মসে আসা শুরু করে দিয়েছে, আসতেছে। ভারতও তার টার্মস চেঞ্জ করতেছে, ভারতও তার সুর বদলে ফেলাইছে, তার বিভিন্ন ভাবে তার টার্মস আসতেছে। এখন পাকিস্তান আপাতত সচিব লেভেলে একটা করে কিছু চেষ্টা করছে, আইসে বলছে আমরা বাংলাদেশের জন্য যা ক্ষতিপূরণ হয়েছে করার চেষ্টা করছি, অর্থাৎ নেগেটিভ কিছু না, পজিটিভ ওয়ে তারা অ্যাপ্রোচ করতেছে। আমেরিকানরা তো দেখেন কাকতালীয় ভাবে আমার প্রধান উপদেষ্টা 3 মাসের জন্য স্থগিত চেয়েছেন শুল্কের, এবং অনেকে তো বলে যে বাংলাদেশকে দিতে গিয়ে সারা বিশ্বকে দিয়ে দিছে 3 মাসের শুল্ক রেয়াত। কাজে এইগুলা যেভাবে খেলতে পারে, যে যেভাবে খেলবে, কাজে আমি মনে কিন্তু করি এটিও তো ঠিক যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তো এই অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের টার্মে চলছে, নাকি নিজেদের টার্ম যুক্তরাষ্ট্রের কাছে দিচ্ছে যে আমরা এই শর্তে তোমার পক্ষে যেতে পারি? কে কার শর্তে চলছে? কারণ আপনি যেটি বললেন যে 3 মাসের জন্য স্থগিতাদেশ, এটা তো এই জিনিসটা তো একেবারেই উদ্ভট চিন্তা হবে যে ইউনূস সাহেবের কথায় সেটি স্থগিত হয়েছে। কারণ ইউনূস সাহেব চিঠি দেওয়ার আগে বা বাংলাদেশ চিঠি দেওয়ার আগে আরো অনেকগুলি দেশ চিঠি দিয়েছে, এবং ট্রাম্প সেটাকে অত্যন্ত জঘন্য ভাষায় বলেছেন যে বিশ্বের নেতারা দে আর কিসিং মাই এস, যদি বাংলা করা হয় অত্যন্ত খারাপ বাংলা দাঁড়ায়, যে তারা শুল্ক তাহলে আমি স্থগিতের বললাম জন্য মানে এসব বলছে। ওনার তো কে ওনার কার শর্তে চলছে? যুক্তরাষ্ট্রের এখন শর্তে অন্তর্বর্তী সরকার চলছে, নাকি অন্তর্বর্তী সরকারের শর্তে যুক্তরাষ্ট্র এগিয়ে আসছে? কে কার শর্তে চলছে? এটা তো আপনি নিজেই তো ল্যাঙ্গুয়েজটা বলে দিলেন, তারপর আবার প্রশ্ন করেছেন কেন? কোন লোকটা তাহলে বলতে পারে দে আর লিকিং মাই আস, তার মানে কি? সে তো বলে নাই যে আমি তাহলে উনি তো বলে দিয়েছেন আমি তোমাদের টার্মে যাব না, তার মানে হচ্ছে শুধু আমার টার্মে যুক্তরাষ্ট্রের আসো। শর্তেই, সুতরাং যুক্তরাষ্ট্রের শর্তেই অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এটি তো দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত। না না না, সে তো বলে দিছে না আমার শর্তে তুমি আসো, আমার শর্তে আসো না, আসার জন্য তো তারা ডেলিগেট পাঠাইছে বাংলাদেশ শর্তটা কি জানার জন্য। ওর শর্ত যদি ডেলিগেট আসতে হতো না, যে এই শর্ত দিছি, আমার পররাষ্ট্রমন্ত্রী যেত ওয়াশিংটনে, যে আপনি শর্তগুলো দিয়েছেন, এই শর্তগুলোর সঙ্গে একটু প্লাস মাইনাস করেন। আপনি জিনিসটা বুঝতে হবে মনির সাহেব, আন্তর্জাতিক ডিপ্লোমেসি বুঝতে হবে। আন্তর্জাতিক আমি আমি ঘটক নিয়ে আসছি আপনার বাড়িতে, কেন? আপনার মেয়েকে আমি নিতে চাই বা আপনার ছেলেকে আমি চাই, আমি ঘটক আসছি, তো ঘটক তো আপনি আমার বাড়িতে আসেন নাই। তা আমার দেশে কারা আসতেছে? আমেরিকান কজন লোক আসলো? যদি ওরা টার্মস যদি আমি রাজি থাকতাম, তাহলে ওরা আসা দরকার কি? তার মানে আমি ওদের টার্মসে রাজি না, ওরা এখন আসতে এসছে। ডক্টর ইউনূস সাহেবের টার্মস কি আমরা জানি না এখন, উনি কি টার্মস দিয়েছেন বা দিবেন, বাট আমি মনে করি উনি খেলাটা এইভাবে খেলতেছেন, এবং উনি এমন একটা পরিবেশ সৃষ্টি করতেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, যেটাকে আমি শতভাগ সমর্থন করি। কারণ অনেক সময় গরিবেরা কিছু করার থাকে না, মারলে মারবে না, যা করবে কর, নোবডি ক্যান টাচ ইউ। আর যদি বলে তোরা মানে ফেলাবো, তাহলে উল্টো বিপদে পড়তে হয়। ডক্টর ইউনূস হ্যাজ টেকেন এ বেস্ট স্ট্র্যাটেজি a poor and weak person can do. একটি দুর্বল গরিব মানুষ যেটা নিলে তার জন্য সবচেয়ে সুবিধা হবে, উনি সে অবস্থানতে আমার মতে মনে হয় নিয়েছেন। উনি সারা বিশ্বকে বলে দিয়েছেন আমি তোমাদের এই সমস্ত খেলায় করায় নাই, আমি তোমাদের শর্ত পূরণ করতে পারবো না, আমি তোমাদের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারবো না, আমার লগে ফ্রেন্ডশিপ করলে করো,
আমরা এসে সাহায্য করলে করো, আসলে আসো, না আসলে না, আমি মরলে আসি, বাঁচতে আসি। কাজে এই যে অবস্থানটা নিয়েছে, এটা যদি ধরে রাখতে পারেন, ওটা যদি ধরে রাখতে পারেন, আমার মনে উনি সুফল পাবেন, আমার মনে ওনার সরকার সুফল পাবেন। আর বাকিটা যদিও অনেক কূটনৈতিক বিশ্লেষকও একদমই ভিন্ন চিন্তা করেন, আপনার সেই যুক্তির একদমই উল্টো পথে তারা বিশ্লেষণ করতে চান। তাদের ভাষ্য হচ্ছে, তাদের বলতে আমাদের টকশোতেও এসেছেন, তারাও বলেছেন এরকমটি যে যুক্তরাষ্ট্র অনেকদিন যাবতই মিয়ানমারকে কেন্দ্র করে নানান রকমের তাদের যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের জন্য বাংলাদেশের সরকারটি, আগের যে সরকারটি ছিল আওয়ামী লীগ সরকার, তাদের মাধ্যমে পারছিল না। এই কারণে তাদের এই বাংলাদেশের সরকারটি পরিবর্তন করানো জরুরি হয়ে গিয়েছিল। তারা দীর্ঘদিনের চেষ্টায় সেই পরিবর্তনটি করেছে এবং তারাই ডক্টর ইউনূস সাহেবকেও তারাই বসিয়েছে। তো যারা বসাবে তাদের কাছে ইউনূস সাহেব বসেই তাদেরকে শর্ত দেবে, সেটি ওই আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন না। বরং তারা এমনটিও বলে থাকেন যে সম্প্রতি যে দুই কর্মকর্তা ঘুরে গেলেন, ঢাকা ঘুরে গেলেন, তারা এসে মূলত শর্ত জানতে আসা নয়, তারা এক ধরনের ইনস্ট্রাকশন দিয়ে যাওয়া যে এই সরকারকে আগামীতে কি কি করতে হবে ওই ইনস্ট্রাকশনটি দিয়ে যাওয়া। আমরা একটু ভিন্ন প্রশ্নে যাই, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে ডিফার করে বলে দেই, এই ধরনের কোনো আলামত আমরা দেখি নাই। আপনার আন্তর্জাতিক বিশ্লেষকরা যারা বিশ্লেষণ করে আসতেছেন, এরা তো এতকাল বিশ্লেষণ করে আসতেছেন, কিন্তু এই যে ডক্টর ইউনূসের নো টু এভরিবডি, এটা তো অতীতে কোনোদিন কেউ করে নাই, কোনো রাষ্ট্র করে নাই। নো টু এভরিবডি এটা অতীতে কোনো রাষ্ট্রপ্রধান, কোনো রাজনীতিবিদ সাহস পায় নাই। দ্য ফার্স্ট টাইম এটা আমরা, এটা প্রকাশ্য অপ্রকাশ্য হোক, উনি সেই নীতি নিয়েছেন, তার আলামত দেখতে পাচ্ছি। আর ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এরকম কোনো আলামত আমরা দেখি নাই। কারণ যদি দিয়ে যেতেন তাহলে তাদের প্রস্থানটা হতো অন্যরকম ভাবে। আর যেভাবে গিয়েছেন তাতে এটা বুঝে গেছেন যে এখনো তারা টার্মসে আসে নাই। আর রোহিঙ্গা ট্রাম্প কার্ড, এটা তো জাতিসংঘের রিলিফ ট্রাম্প কার্ড, দুর্নীতির ট্রাম্প কার্ড, এটা রাজনীতির ট্রাম্প কার্ড না। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করতে পারি। এটি শুধু রিলিফ ট্রাম্প কার্ড নাকি অন্য কিছু। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই আপনার কাছে। সিম্পল রিলিফ ট্রাম্প কার্ড এবং জাতিসংঘের করাপ্ট অফিসারদের ট্রাম্প কার্ড। এটি আপনাকে মনে হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট, যেটি তারা তাদের কংগ্রেস এবং সিনেটে পাশ করেছে 2021 সালে বাইডেন প্রশাসনের সময়, সেটির দিকেও একটু নজর দিতে হবে। মিয়ানমারে চীন কি কি স্থাপনা তৈরি করছে, ভারত কি কি স্থাপনা তৈরি করছে, নজর দিতে হবে যে চীন কিভাবে ইউনান থেকে ভারত মহাসাগরে চলে আসছে। নেক্সট উইক এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। জি, আমরা এখন ভিন্ন প্রসঙ্গে যাই, যেটি বলছিলাম যে বোঝা যাচ্ছে, আপনি যেটি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার দৃশ্যত ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যখন মনে করবেন যে নির্বাচনটি হওয়া দরকার বা দেওয়া মতো পরিস্থিতি হয়েছে তখনই দেবে। তাহলে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের, না আমি বলছি যে বোঝানোর চেষ্টা করছেন। আমি বলেছি এই ডক্টর ইউনূস সরকার নির্বাচন কখনোই দিবে না, এটা বলেছি। আরো স্পষ্ট করে বলছি, ডক্টর ইউনূস বাংলাদেশে কখনোই নির্বাচন দিবে না। উনি নির্বাচন দেওয়ার আগে একটি অস্থায়ী সরকার বা যে কোনো সরকার গঠন করে দিয়ে তার কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে। উনি নির্বাচনের দায়িত্ব নেওয়ার মতো, আমার মতো উনি এত বোকা না। অর্থাৎ যদি নির্বাচন ডিসেম্বরেও হয় তখনও ডক্টর ইউনূসের সরকার থাকবে না, যদি জুনে হয় তাহলেও থাকবে না, আরো পরে যদি হয় তখনও ডক্টর ইউনূসের সরকার থাকবে না, সেটি বলতে চাইছেন? অবশ্যই না। তো উনি আরেকটি সরকার গঠন করে দিয়ে সেই সরকারকে নির্বাচনের দায়িত্ব দিয়ে উনি চলে যাবেন। উনি নির্বাচনের দায়িত্ব নিবেন না, এটা পরিষ্কার বুঝতে হবে তো আপনার। উনার মন-মানসিকতা, কমিটমেন্ট, প্রমাণ হয় না যে উনি নির্বাচন দিবেন। আমরা আরেকটু ভিন্ন প্রসঙ্গে যাই, প্রশ্নে যাই। সেটি হচ্ছে যে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই নির্বাচনের সময় নিয়ে আলোচনা শুরু করেছে। অর্থাৎ বিএনপি যেরকম ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, অন্য দলগুলিও যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তাদেরকে সেটিতে রাজি করানোর জন্য বিভিন্ন দলের সাথে বসছে, আলোচনা করবে। এরই মধ্যে আজকেই তারা বাম দলগুলির সাথে, সিপিবি সহ বাম দলগুলির সাথে এই ইস্যুতে আলোচনায় বসার কথা। ধরে নিলাম সবগুলি রাজনৈতিক দল
একমত হলো যে তারা সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সেক্ষেত্রেও কি আপনার মনে হয় যে এই যে সম্মিলিত চাপ রাজনৈতিক দলগুলির, সম্মিলিত চাপ ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার অন্তর্বর্তী সরকার উপেক্ষা করার সাহস পাবে বা শক্তি পাবে? আপনার একটু যদি কথাটা বললেন কেন? মাঝখানে যদি দিলেন যে না? জি, এই যদি তো যদি কখনো বলছি, সম্ভব হবে না। যদি সম্ভব হবে না, অর্থাৎ রাজনৈতিক দলগুলি একমত হবে না। বিএনপির সঙ্গে ধামাধরা কয়েকটি দল ছাড়া, জি, যদি তো আমি বলছেন এটা বিএনপির সঠিক রাজনীতি হলো সকল রাজনৈতিক দলগুলোকে আনা। 100 ভাগ আনা তো সম্ভব হবেই না, কোনোদিনই হবে না। 100 ভাগ আনার তো কোনো সুযোগই নাই। তারপরেও যে মেজরিটি দল বিএনপির সঙ্গে আসবে, ঠিক আছে, মেজরিটি দল যে বিএনপির সঙ্গে আসবে তারও কোনো সম্ভাবনা নাই, এটারও কোনো সুযোগ নাই। এটা সরকার ভালো করে জানে, ডক্টর ইউনূস সাহেব জানেন যে বিএনপির পক্ষে, কারণ বিএনপি কে যদি ক্ষমতায় বসাতেই হয়, তারা যদি ঐক্যমত করে, তাহলে তারা সেই সময়টা বিএনপির সঙ্গে নষ্ট না করে তারা সরাসরি ডক্টর ইউনূস সাহেব যাবে, ওখানে গিয়ে তাকে সমর্থন দিবে, উনাকে সমর্থন। বাস্তবতাটা কোথায়? আমাকে যদি আমরা বিএনপি কে সমর্থন দিয়ে যদি বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় বসাইয়া আমাকে তার কাছে হালুয়া রুটি চাইতে হয়, তার কাছে ভাগ নিতে হয়, তাহলে আমি কি এতই বোকা যে আমি যার বাড়িতে আছে আমি ডক্টর ইউনূসের বাড়িতে গেলে দিতে পারি? কার টাকা পড়ছে, কার প্রয়োজন পড়ছে? রাজনৈতিক আপনি দলগুলোকে আগেই এতই বোকা বলছিলেন মনে যে, করেন? দে আর ভেরি স্মার্ট পিপল। আপনি যে কথাটা বলেছেন যে বিএনপি সকল রাজনৈতিক দলের কাছে গিয়ে মানে আলোচনা করে নির্বাচন ডিসেম্বরের মধ্যে নিয়ে আসতে পারবে, এটা বিএনপির জন্য একটি মানে গণতান্ত্রিক প্রচেষ্টা যে সবাইকে নিলে যাই কিছু করবো সবাই মিলে করবো। কিন্তু এটার বিপরীতে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে বিরোধী যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন বা করতেছেন, তাদের বেশিরভাগ দলই কিন্তু এই ব্যাপারে বিএনপির সঙ্গে একমত হওয়ার সুযোগ কম। কারণ ওরা জানে যে নির্বাচন হইলে তারা বিএনপির টিকেটেই তাদের জয়লাভ করতে হবে এবং বিএনপির কাছ থেকে তাদের হালুয়া রুটি নিতে হবে। তারা এককভাবে কোন রাজনৈতিক দুই একটা দল ছাড়া কেউই কারোর পক্ষে 210, 15, 20টা সিট কারোর পক্ষে পাওয়া সম্ভব না। বড় রাজনৈতিক দলগুলো খুব চ্যালেঞ্জ এখন তৈরি করতে পারে নাই, কাজে তারা কেউ এখন এই নির্বাচনের মধ্যে আসবে না। যদি বিএনপির সঙ্গে বন্ধুত্ব করে যদি সরকারের বিরাগ বাজন হতে হয়, তাহলে কোন বোকাটা সেই কাজটা করবে? কে যাবে? সে বরংশ বিএনপির বিরাগ বাজন হলে হোক, কিন্তু সরকারের সঙ্গে সুসম্পর্ক করার চেষ্টা করবে। এবং ইতিমধ্যে দেখেছেন যেভাবে সংস্কারের নামে বিভিন্ন রাজনৈতিক দলগুলো গিয়ে সংস্কার কমিটির কাছে ধর্ণা দিচ্ছে, তাতে কি বোঝা যাচ্ছে? যে বিএনপি কে সবাই একঘরে করার চেষ্টা করছে। সবচেয়ে চরম বাস্তবতাটা কোথায় আজকে? বাংলাদেশের সবচেয়ে অন্যান্য আলোচিত রাজনৈতিক দলগুলো যারা ম্যাটার করে, যাদের সংখ্যা আছে, যাদের জনবৃত্তি আছে, তারা কিন্তু সবাই বিএনপি কে একঘরে করার চেষ্টা করতেছে। এবং তারা একঘরে করতে হলে তাদের সময় দরকার। যত সময় যাবে ততই তাদের পক্ষে একঘরে করা সম্ভব। এখন বিএনপি কাজটা করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সামনে ধর্ণা দিতে গিয়ে ওই দলগুলোর দাম বাড়ায় দিচ্ছে, ওই দলগুলোর দাম বাড়ায় দিবে। দিনের বেলা বিএনপির সঙ্গে আলোচনা করবে, আপনাদের টিভিতে আসবে, মিডিয়াতে আসবে, রাত্রে বেলা গিয়ে তারা হেয়ার রোডিংয়ে বসে থাকবে যে আমরা তো ওনার সঙ্গে যেতে চাই না, তো আমার একটা সমস্যা আছে বুঝেন তো, আপনারা যদি আমাদেরকে দেখশন না করেন তাহলে আমরা কোথায় যাব? তাই কাজে আমি তো আপনার সঙ্গে আছি। বিএনপির সঙ্গে দিন আলাপ করেছেন, কিন্তু এই আলাপটা করে ওদেরকে রাত্রে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি যদি এই মুহূর্তে বিএনপির পক্ষে থাকতাম বা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত থাকতাম, তাহলে আমার বক্তব্য সোজা হইতো, আমার সঙ্গে কেউ আসুক বা না আসুক, আমি একা আন্দোলন নেমে যাচ্ছি, এসপার ওসপার যা হবে হবে, বললে শহীদ, বাঁচলে গাজী, আমি আমার রাজনীতি নিয়ে সামনে এগিয়ে যাব। এটাই হয়তো বিএনপির সর্বোচ্চ পন্থা আমার মতে। মানে আমি তো কেউ না বিএনপির, এবং ভাবনার অধিকার নাই, কারণ অনেকে বলবে তুমি কেন বিএনপি নিয়ে কথা বলার। কিন্তু আজকের রাজনীতিতে বিএনপি যখনই কারোর কোনো একটা দলের কাছে যাবে আলোচনা করতে, সেই যে কমিউনিস্ট পার্টির কাছে গেল আলোচনা করতে, কমিউনিস্ট পার্টির দাম বেড়ে গেল, বাজারে তার দাম এখন উঠে যাবে। এখন সরকারি লোকেরা এসে তার সঙ্গে, সরকারি লোকের জমা দিতাম না, তারাই রাত্রে বলে চলে যাবে সরকারের কাছে, তারাই রাত্রে গিয়ে সরকারের বিভিন্ন ওই লোকের সঙ্গে যোগাযোগ করবে, আমরা তো বিএনপি থাকতে চাই না, কিন্তু আমাদের সঙ্গে যে অত্যাচার গুলা করতেছেন, আমাদের সঙ্গে সমস্যা গুলা করতেছেন, এই সমস্যাগুলো একটু দূর করে দেন। এটা তো আমরা সিম্পল সময়, খেলা, সিম্পল খেলা। এই খেলাতে আমি কেন যাচ্ছি বিএনপি আমি জানি না।
যাই হোক, তবে আপনাকে যেটা বলছি যে যদিটা বললেন, এই যদি কোনদিন হবে না। প্রথম জামাত যাবে না, এবি পার্টি যাবে না, কোনে ওলি পার্টি যাবে না, তারপরে ধরেন কমিউনিস্ট পার্টি যাবে না, বুঝছেন না? এরা যাবে না। আমরা ধরে রাখেন, একদম ধরে একদম রাখেন, লিখে রাখেন, যাবে না। চরমোনায় পীর সাহেব যাবেন না, চরমোনায় পীর সাহেব আমরা যাবেন না। কাজে এই আলোচনা করার তো কোনো যুক্তি নাই, যাবেন না। কিন্তু তাদের বাজার দর বাড়ায় দিচ্ছে, মেজর এবং আখতারুজ্জামান, বাজার দর আমরা বেড়ে যাবে। সময়ের শেষ দিকে চলে এসেছি এবং নেটওয়ার্কও খুব প্রচন্ড ডিস্টার্ব করছে। আপনার এদিক থেকে মাঝে মধ্যে শব্দ ভেঙে যাচ্ছিল। আমরা শেষ সংক্ষেপে একটা জিনিস জানতে চাই। জামাতের যে প্রসঙ্গটি নিয়ে আসলেন আপনি, জামাতে ইসলামী প্রথমবারের মতো নির্বাচনের সময় নিয়ে কথা বলেছে। তারা বলেছে যে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে নির্বাচন হওয়া উচিত, রমজানের আগে যদি আমরা ধরে নিই তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। অন্তর্বর্তী সরকার বলছে আগামী বছরের জুনের মধ্যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে, বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে, এবং জামাতে ইসলামী এখন বলছে যে সেটি ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে হওয়া উচিত। আপনার কি মনে হয় যে নির্বাচনের সময় নিয়ে এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে যে দূরত্ব, বা অন্তর্বর্তী সরকার অন্তত প্রকাশ্যে তো তারা বলছে যে নির্বাচন দেবে, আপনি যেটি বলছিলেন অপ্রকাশ্যে তারা ইউনূস সাহেব কখনোই নির্বাচন দেবেন না, আমরা প্রকাশ্যটাই যদি বিশ্বাস করি, সেক্ষেত্রে এই যে জামাতে ইসলামীর প্রথমবারের মতো একটি টাইম ফ্রেম বলা যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত, এটি কি বিএনপি এবং সরকারের মধ্যে এক ধরনের সমঝোতার বা মধ্যস্থতার চেষ্টা বলে আপনার মনে হয় কিনা? আমি আমার মতে বা আমার ভাষ্যে বা আমার অভিজ্ঞতায় বলে এগুলোকে বলা হয় রাজনৈতিক ভাওতাবাজি। আপনারা সবাই বলে রাজনীতিবিদরা যা বলে তা করে না, যা করে তা বলে না। এটা বাংলাদেশে একটা শ্রুতি আছে। এটা একটা একদম মানে টোটাল ভাওতাবাজি, অর্থাৎ বুঝিয়ে দিল যে আমি সরকারের পক্ষেও না, তোমার পক্ষেও না। এই যে তার অবস্থানটাকে পরিষ্কার করলো একটি বক্তব্য দিয়ে, সেটা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবে। আরে বাবা, তুমি আবার কোথায় ৩ নম্বর ঠাকুর এসে লাগা যে বিএনপির কথা মানবে না সরকার, আবার তোমার কথা মানবে। তার মানেটা কি? তার মানে আমাদের সাধারণ মানুষকে বুঝাইয়া দিল যে আমি বিএনপির সঙ্গেও নাই, অর্থাৎ আমি সরকারের জুন মাস পর্যন্ত যাবো না। এন্টিনাতে এটা নোট হয়েছে। বলে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি, অর্থাৎ যা বুঝাবো তা করব না, যা কারণ এর না সরকারের পক্ষে যাচ্ছে না বিএনপির পক্ষে যাচ্ছে। এই কথাটা পরিষ্কার করতে হবে। মেজর আক্তার, একটা জিনিস বলতে চাই, আমাকে শুনতে পাচ্ছেন? একজন বিএনপির পক্ষে না এর মানে কিন্তু এই না সরকারের পক্ষে। একজন সরকারের পক্ষে না এর মানে কিন্তু এই না যে সে বিএনপির পক্ষে। এখন আমি আপনাকে যেটা সংক্ষেপ বলার চেষ্টা করছি, 3টা বিষয় বা 4টা বিষয় আমি আলোচনা করেছি আপনাকে, যে নির্বাচন, এই সরকারের গ্রহণযোগ্যতা, এবং আগামী দিনের রাজনীতি, এবং এই সরকারের বিশ্ব রাজনীতি। পরিশেষে বলতে চাই, আপনি যে জামাতের কথা বলছেন মিড ফেব্রুয়ারি নির্বাচন করা, এটা হলো জামাত তার অবস্থানটাকে পরিষ্কার করলো যে সে বিএনপির পক্ষেও না, সে সরকারের পক্ষেও না, সে একটি তৃতীয় পক্ষ, শক্তিশালী পক্ষ, এবং তার বক্তব্য ম্যাটার করে, এটা প্রমাণ করার জন্য সে দিয়েছে। কাজে নির্বাচন হইতে হলে ফেব্রুয়ারিতে হবে, কিন্তু মূল কথা হচ্ছে নির্বাচনই হচ্ছে না। এই সরকার নির্বাচন দিতে বাধ্য না এবং নির্বাচন দিবে না। আর এই আমরা অপেক্ষা করতেছি একটা ভালো বাজেটের জন্য। আশা করি এই সরকার সুন্দর একটা বাজেট দিবে। বাজেট দেওয়ার পরে দেশের অবস্থার একটা আমূল পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনে অনেক রাজনৈতিক দল ধরাশায়ী হয়ে যাবে, অনেক নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হবে, অনেক রাজনীতির বাজার দর উঠানামা করবে। আমরা আমি মনে